যে শোনে সেই বলে, হ্যাঁ শোনবার মতো বটে। বিশেষ করে আমার মেজো মামা, তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কম শুনেছি। শুনে শুনে ভারী কৌতূহল হলো, কি এমন বাঁশি বাজার লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে। একদিন শুনতে গেলাম, মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যার বাঁশি বাজানোর ওস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে নাম শুনেছিলাম যতীন, উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের উপরে পুরো নাম দেখলাম, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বার করে তো আমার চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবুর এবং তার বাঁশি বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন কেষ্টবিষ্ট গোছের কেউ হবেন। আর কেষ্টবিষ্ট গোছের একজন লোক যে বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারার একটি বাড়িতে বাস করেন, এও স্বতঃসিদ্ধ কথা। কিন্তু বাড়িটা যে গলিতে সেটার কথা না ছেড়েই দিলাম। এই যে ইট বার করা তিনকালের বুড়োর মতো নড়বড়ে একটা ইটের খাঁচা, সামনের চেহারাটাই যদি এরকম, ভেতরটা না জানি কিরকম হবে। উইয়ে ধরা দরজার কড়া নাড়লাম। একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো ছাই কাদা নাড়তেই যেন একটা আগুন বের হয়ে পড়ল। খুব রোগা, গায়ের রঙও অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তবুও একদিন চেহারাখানা কিরকম ছিল অনুমান করা শক্ত নয়। এখনো যা আছে অপূর্ব। বছর 30 বয়স, কি কিছু কম। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়নও অপূর্ব, মুখের চেহারা অপূর্ব, আর সব মিলিয়ে যে রূপ তাও অপূর্ব। সবচেয়ে অপূর্ব তার চোখ দুটি, চোখে চোখে চাইলে যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে। ইট বার করা নোনা ধরা দেয়াল আর উইয়ে ধরা দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন অতি বিশ্রী একটা ফ্রেমে বাঁধিয়েছে। বললেন, আমি ছাড়া তো বাড়িতে কেউ নেই, সুতরাং আমাকেই চান। কিন্তু কি চান? আমার মুগ্ধ চিত্তে কে যেন ঘা দিল। কি বিশ্রী গলার স্বর, কর্কশ। কথাগুলি মোলায়েম, কিন্তু লোকটির গলার স্বর শুনে মনে হলো যেন আমায় গা লাগালি দিচ্ছেন। ভাবলাম, নির্দোষ সৃষ্টি বিধাতার কুষ্টিতে লেখে না এমন চেহারায় ওই গলা? সৃষ্টিকর্তা যত বড় কারিগর হন, কোথায় কি মানায় সেই গানটা তার একদমই নেই। বললাম, আপনার নামই তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। এক নিঃশ্বাসে পড়ে বলল, ইস, আবার পরিচয়পত্র কেন? হরেন যদি তোমার মামা, আমিও তোমার মামা। হরেন যে আমায় দাদা বলে ডাকে। এসো এসো, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতে তিনি দরজা বন্ধ করলেন। সদর দরজা থেকে দুধারের দেয়ালে গা ঠেকিয়ে হাত 5 এসে একটা হাত 3 চওড়া বারান্দায় পড়ে ডান দিকে বাঁকতে হলো। বাঁ দিকে বাঁকবার জো নেই, কারণ দেখা গেল সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটু উঠান, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠানে 4টে করে পাশ থাকে, এটারও তাই আছে দেখলাম। দুপাশে 2খানা ঘর, এ বাড়িরই অঙ্গ। এদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা, অপরদিকে অন্য একটা বাড়ির একটা ঘরের পেছনের দিক। জানলার দরজার চিহ্ন মাত্র নেই, প্রাচীরেরই সামিল। আমার নবলব্ধ মামা ডাকলেন, অতসী, আমার ভাগ্নে এসেছে, এ ঘরে একটা মাদুর বিছিয়ে দিয়ে যাও, ও ঘরটা বড় অন্ধকার। এই ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ও দিকটার ঘর। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘোমটায় মুখ ঢেকে। যতীন মামা বললেন, এ কি ঘোমটা কেন? আরে এ যে ভাগ্নে। মামির ঘোমটা ঘুঁচবার লক্ষণ নেই দেখে আবার বললেন, ছি ছি, মামি হই ভাগ্নের কাছে ঘোমটা নেনে কলা বউ সাজবে? এবার মামির ঘোমটা উঠল।
দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। মামি এ ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাই নেই। একপাশে একটা রংচটা ট্রাঙ্ক, একটা কাঠের বাক্স। দেয়ালের এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। গোটাতেই বছর আগেকার ক্যালেন্ডারের ছবি। একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো, যতীন মামার সম্পত্তি। গোটা 2 বছর আগেকার ক্যালেন্ডারের ছবি। একটাতে এখনও চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে ফেলতে বোধহয় কারোর খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি থাকে তো ভাগ্নেকে করে দাও না, না থাকে 1 কাপ চাই খাবে কোন। বললাম, কিছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি। বাঁশির সুরেই খিদে মিটবে এখন, যদিও খিদে পাইনি মোটেই, বাড়ি থেকে খেয়েই এসেছি। যতীন মামা বললেন, বাঁশি বাঁশি তো এখন আমি বাজাই না। বললাম, সে হবে না, আপনাকে শোনাতেই হবে। বললেন, তাহলে বসো, রাত্রি হোক, সন্ধ্যার পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। বললাম, কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, কেন জানি নে ভাগ্নে, দিনের বেলা বাঁশি বাজাতে পারি না, আজ পর্যন্ত কোনো দিন বাজায়নি। হ্যাঁ গা অতসী, বাজিয়েছি? অতসী মামি মৃদু হেসে বললেন, না। যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনিভাবে যতীন মামা বললেন, তবে? বললাম, মোটে 5টা বেজেছে, সন্ধ্যা হবে 7টায়। এতক্ষণ বসে থেকে কেন আপনাদের অসুবিধা করব? ঘুরে টুরে সন্ধ্যার পর আসবো এখন। যতীন মামা ইংরেজিতে বললেন, টাট টাট। তারপর বাংলায় যোগ দিলেন, কি যে বলো ভাগ্নে, অসুবিধাটা কি? হ্যাঁ, পাড়ার লোকে তো বয়কট করেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে তবু কথা কয়ে বাঁচব। আমি বললাম, পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? অতসী মামির দিকে চেয়ে যতীন মামা হাসলেন, বললেন, বলবো নাকি ভাগ্নেকে কথাটা? অতসী, পাড়ার লোকে কি বলে জানো ভাগ্নে? বলে অতসী আমার বিয়ে করা বউ নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করতে লাগলেন, লক্ষ্মী ছাড়া বজ্জাত লোক পাড়ার, ভাগ্নে রীতিমতো দলিল আছে বিয়ের, কেউ কি তা দেখতে চাইবে? যত ত্রস্তভাবে অতসী মামি বললেন, কি যাতা বলছো? যতীন মামা বললেন, ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলা ঠিক হচ্ছে না বটে, বাড়ি রাগ হয় কি না? বলে হাসলেন। হঠাৎ বললেন, তোমরা যে কেউ কারোর সঙ্গে কথা বলছো না কেন গো? মামি মৃদু হেসে বললে, কি কথা বলবো? যতীন মামা বললেন, এই নাও, কি কথা বলবে তাও কি আমায় বলে দিতে হবে নাকি? যা হোক কিছু একটা বলে শুরু করো, গড়গড় করে কথা আপনিই এসে যায়। মামি বললে, তোমার নাম কি ভাগ্নে? যতীন মামা সশব্দে হেসে উঠলেন, হাসি থামিয়ে বললেন, এইবার ভাগ্নে পাল্টা প্রশ্ন করো, আজ কি রাঁধবে মামি? ব্যাস খাসা আলাপ জমে যাবে। তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। মামির মুখ লাল হয়ে উঠল। আমি বললাম, অমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার নাম সুরেশ। যতীন মামা বললেন, সুরেশ কিনা সুরের রাজা, তাই সুর শুনতে এত আগ্রহ, নয় ভাগ্নে? হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ইস, ভুবনবাবু যে টাকা দুটো ফেরত দেবে বলেছিল, আজ নিয়ে আসি, 2 দিন বাজার হয়নি। বসো ভাগ্নে, মামির সঙ্গে গল্প করো, 10 মিনিটের মধ্যেই আসছি। ঘরের বাইরে গিয়ে বললেন, দোরটা দিয়ে যাও অতসী, ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঠেলে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেল। বাইরে তার চাপা গলা শুনলাম, কি যে রসিকতা করো, ছি। মামা কি জবাব দিলে শোনা গেল না।
মামি ঘরে ঢুকে বললে, ওর ওই রকম স্বভাব। বাক্সে মোটে 2টি টাকা, তাই নিয়ে এসে বাজারে গেলেন। বললাম, একটা থাক। জবাব দিলেন, কেন? রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ঢুকলেন। আমি বললাম, আশ্চর্য লোক তো। মামি বললেন, ওই রকমই। আর দেখো ভাই। বললাম, ভাই নয়, ভাগ্নে। মামি বললেন, তাও তো বটে। আগে থাকতেই যে সম্বন্ধটা পাতিয়ে বসে আছো, ওর ভাগ্নে না হয় আমার ভাই হলেই বেশ হতো, কিন্তু সম্পর্কটা নতুন করে পাতো না। এখনও 1টা ঘন্টাও হয়নি, জমাটো বাঁধেনি। আমি বললাম, কেন? মামি ভাগ্নে বেশ তো সম্পর্ক। মামি বললে, আচ্ছা তবে তাই, কিন্তু তোমার একটা কথা তোমায় রাখতে হবে ভাগ্নে, তুমি ওর বাঁশি শুনতে চেও না। বললাম, তার মানে? বাঁশি শুনতেই তো এলাম। মামির মুখ গম্ভীর হলো। বলল, কেন এলে? আমি ডেকেছিলাম? তোমাদের জ্বালায় কি আমি গলায় দড়ি দেব? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম। কথা জোগায় না। মামি বলল, তোমাদের একটু শখ মেটাবার জন্য যে উনি আত্মহত্যা করছে দেখতে পাও না? রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে। রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষটা কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে, বলে মামি চলে গেল। ফিরে এলো একটা গামলা হাতে করে। গামলার ভেতর জমাট বাঁধা খানিকটা রক্ত। মামি বললে, কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল, তাই রেখে দিয়েছি। রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি অনুতপ্ত হয়ে বললাম, জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না। ইস, এই জন্যই মামার এত শরীর খারাপ। মামি বললে, কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা কই না, তাই তোমাকেই গায়ে ঝাল মিটিয়ে বলে নিলাম। তোমার আর কি দোষ, আমারই অদৃষ্ট। আমি বললাম, এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? মামি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওর বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, শোনে না। আমি চুপ করে রইলাম। মামি বলে চলল, কতদিন ভেবেছি বাঁশি ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি। বাঁশির বদলে মদ খেয়ে নিজেকেই শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামি শেষ কথাগুলি যেন গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম, কিন্তু ফুটল না। মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অথচ ওই একটা ছাড়া আমার কোনো কথাই ফেলেন না। আগে আকণ্ঠ মদ খেতেন। বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম, সেদিন থেকেই ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন, কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। আমি বলতে গেলাম, মামি বোধহয় শুনতেই পেল না। বলে চলল, একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম। সে কি ছটফট করতে লাগলেন, যেন ওর সর্বস্ব হারিয়ে গেছে। বাইরে কড়া নাড়ার শব্দ হলো। মামি দরজা খুলতে উঠে গেল। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিলে না টাকা অতসী, বললে পরশু যেতে। পেছন থেকে মামি বলল, সে আমি আগেই জানি। যতীন মামা বললেন, দোকানদারটাই বা কি পাজি, 1 পো সুজি চাইলাম, দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটে ফিরতে হবে। মামি ম্লান মুখে বললে, সুজি দেয়নি, ভালোই করেছে, শুধু জল দিয়ে তো আর সুজি হয় না। ঘি নেই? কবে আবার ঘি আনলে তুমি? তাও তো বটে, বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন, দিব্য সপ্রতিভ হাসি। আমি বললাম, কেন ব্যস্ত হচ্ছেন মামা? খাবারের কিছু দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। মামি বললে, বসো তোমরা, আমি আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মামা হেঁকে বললেন,
কোথায় গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরল। 2 হাতে 2খানা রেকাবিতে গোটা 4 রসগোল্লা আর গোটা 2 সন্দেশ। যতীন মামা বললেন, এ কোত্থেকে জোগাড় করলে গো? বললে একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললেন, তা দিয়ে তোমার কি দরকার? যতীন মামা নিশ্চিতভাবে বললেন, কিছু না, যা খিদেটা পেয়েছে ডাকাতি করে এনেও যদি কিছু থাকো, কিছু দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে সাধ্বী অনেক কিছুই করে গেছে। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে? বাধা দিয়ে মামি বললে, আবার যদি সব শুরু করো ভাগ্নে, আমি কেঁদে ফেলবো। আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে 2টো এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, এক কি বিশ্রী রসগোল্লা পড়ে রইল, খেও তুমি, নয়তো ফেলে দিও। দেখি সন্দেশটা কেমন। সন্দেশ মুখে দিয়ে বললেন, হ্যাঁ এই জিনিসটা ভালো, এটা খাবো। বলে সন্দেশ 2টো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও তোমার সুজির ঢিপি ফেলে দিও খুন নর্দমায়। অতসী মামির চোখ ছলছল করে এলো। মামার ছলটুকু আমাদের কারুর কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লা আমার কাছে সুজির ঢিপি হয়ে গেল, বুঝে আমার চোখে জল আসার উপক্রম হলো। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজরে পড়ল মামি মামার রেকাবিটা দরজার উপরে তাকে তুলে রাখছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে মামি ঘরে প্রদীপ দেখালো, ধুনো দিল। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। যতীন মামা হেসে বললেন, আরে লজ্জা কিসের? নিত্যকার অভ্যেস, বাদ পড়লে রাতে ঘুম হবে না, ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। আমি বললাম, আমি না হয়। মামি বললে, বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করল। লজ্জায়, সুখে, তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালো, আমি বললাম, দাঁড়াও মামি, আমি একটা প্রণাম করে নিই। মামি বললে, না না, ছি ছি ছি। বললাম, ছি ছি নয় মামি, আমার নিত্যকার অভ্যাস না হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি, রাত্রে আমার ঘুম হবে না ঠিক। বলে মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। যতীন মামা হো হো করে হেসে উঠলেন। মামি বললেন, দেখো তো ভাগ্নের কাণ্ড। যতীন মামা বললেন, ভক্তি হয়েছে গো, সকাল সন্ধ্যে স্বামীকে প্রণাম করে যেন শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো, বলে মামি পলায়ন করল। বারান্দা থেকে বলে গেল, আমি রান্না করতে গেলাম। যতীন মামা বললেন, এইবার বাসি শোনো। আমি বললাম, থাকগে, কাজ নেই মামা, শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে। যতীন মামা বললেন, তুমিও শেষে ঘ্যান ঘ্যান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে, রক্ত পড়বে তো কি হয়েছে? তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো। খুশি হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙুল দিয়ে থাকোগে। কাঠের বাক্সটা খুলে বাঁশির কাঠের কেসটা বার করলেন। বললেন, বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে দিলেন। দেয়ালে ঠেস দিয়ে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো আমার ভিতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরে নাড়া জেগে উঠল। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সে সাড়া পৌঁছেছে। অতি তীব্র বেদনায় মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মাঝে গিয়ে পৌঁছায়নি, বাইরের এই ঘরদোরকেও যেন স্পর্শ করে দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশকে বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন দূরে, বহু দূরে, যেখানে গোটা কয়েক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি,
সেইখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাবার যতগুলি অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি শুনেছি ঢের, বিশ্বাস হয়নি এই বাঁশি বাজিয়ে একজন একদিন কিশোরীর কুল মান লজ্জা ভয় সব ভুলিয়ে দিয়েছিল। যমুনাতে উজান বয়েছিল। আজ মনে হলো আমার যতীন মামার বাঁশিতে সমগ্র প্রাণ যদি আচমকা জেগে ওঠে, নিরর্থক এমন ব্যাকুল হয়ে ওঠে, তবে সেই বিশ্ব বাঁশির বাদকের পক্ষে ওই দুটি কাজ করার এমন কি কঠিন। দেখি কখন মামি এসে নিঃশব্দে ওদিকে বারান্দায় বসে পড়েছে। খুব সম্ভবত ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘরে যাবার পথ ওই ঘরের ভেতর দিয়ে। যতীন মামার দিকে চেয়ে দেখলাম খুব সম্ভব সংজ্ঞা নেই, এ যেন সুরের আত্মভোলা সাধক, সমাধি পেয়ে গেছে। কতক্ষণ বাঁশি চলেছিল ঠিক মনে নেই, বোধহয় ঘন্টা দেড়েক হবে। হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাঁদতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোকেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে উঠেছে। অতসী মামি বোধহয় প্রস্তুত ছিল, জল আর পাখানি ছুটে এলো। খানিকটা রক্ত তুলে মামির শুশ্রূষায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিল। পাখা নেড়ে নীরবে হাওয়া করতে লাগলো। তারপর একসময় উঠে দাঁড়িয়ে বললাম, আজ আসি যতীন মামা। মামা কিছু বলার আগেই মামি বললে, তুমি এখন কথা কইও না, ভাগ্নের বাড়িতে ভাববে, আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে। এখন চলো, আমি দরজা দিয়ে আসছি। দরজা খুলে বাইরে যাব, মামি আমার একটা হাত চেপে ধরে বললে, একটু দাঁড়াও ভাগ্নে, সামলে নি। প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু সুস্থ হয়ে বললে, ওর রক্ত পড়া দেখলেই আমার এরকম হয়, বাঁশি শুনেও হতে পারে। আচ্ছা, আবার এসো ভাগ্নে, শিগগির আর একদিন আসবে কিন্তু। বললাম, মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। মামি ব্যগ্র কণ্ঠে বলে, পারবে, পারবে তুমি? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমাকেও প্রাণ দেবে। ঝরঝর করে কেঁদে ফেললেন। রাস্তায় নেমে বললাম, খিলটা লাগিয়ে দাও মামি। কি বলি মনে হয়, নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন? লাভ কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বুনবার নেশায় মেতে যান, মানি তাতে আনন্দ আছে। যে সৃষ্টি করে তারও, যে শোনে তারও। কিন্তু এত চড়া মূল্য দিয়ে কি সেই আনন্দ কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের। যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণ, এবং স্থিতি। তারপর বাস্তবের কঠোরতায় মাঝে স্বপ্নের চিহ্নও তো খুঁজে পাওয়া যায় না। এই নিরর্থক মায়ার সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন? মানুষের মন কি বিচিত্র। আমারও ইচ্ছা করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলে সুরের আগুন গগনে বেয়ে তুলে পলে পলে নিজেকে শেষ করে আনি। লাভ নেই, নাইবা রইল। এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দও যে পাই না তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্য নয়। এক একটা কাজ করতে এক একটা লোক জন্মায়, আমি বাঁশি বাজাতে জন্মাইনি। যতীন মামা ছাড়া বাঁশি বাজাবার অধিকার কারোর নেই। থাকতে পারে কারোর অধিকার, কারো কারো বাঁশি হয়ে যতীন মামার বাঁশির চেয়েও মনকে উতলা করে তোলে, আমি তাদের চিনি না। একদিন বললাম, বাঁশি শিখিয়ে দেবে মামা? যতীন মামা হেসে বললে, বাঁশি কি শেখাবার জিনিস ভাগ্নে? ও শিখতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমগ্র সত্তা দিয়ে। নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেওয়ার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি, কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো ভেবে পেলাম না।
অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশার নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন এ কথা ভাবতেও কষ্ট হলো। কিন্তু করা যায় কি? মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তার বোধহয় তল নেই। মামির কান্নাই যখন ঠেলেছেন তখন আমার সাধ্য কি তাকে ঠেকিয়ে রাখি। একদিন বললাম, মামা আর বাঁশি বাজাবেন না। যতীন মামা বড় বড় চোখ করে বললেন, বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাঁচবো কি করে? বললাম, গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। তা আমি কি করব, একটু আধটু কাঁদা ভালো। বলে হাঁকলেন, অতসী, অতসী। মামি এলো। মামা বললেন, কান্না কি জন্যে শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? তাতে কান্না বাড়বে না কমবে? মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। মামা বললেন, জানো ভাগ্নে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা বার হয়ে উঠেছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নাম নেই। ওর ভার গাঁড়ে না থাকলে বাঁশি বগলে মনে আনন্দে দেশে বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো সব মাথায় উঠেছে। মামি বললে, যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি। রাখনি? বলে মামা এমনভাবে চাইলেন যে নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তারই সম্মুখে সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এলো, অশ্রু জড়িত কণ্ঠে বলল, অমন করো তো আমি একদিন। মামা একেবারে জল হয়ে গেলেন। আমার সামনে মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে বললেন, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী। চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল। আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে? যতীন মামা বললেন, চটেনি, লজ্জায় পাগল। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো। মামিই ছাড়ালো। মামির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হলো। সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে। মামি ঘুমোচ্ছে, আমি তার মাথায় আইস ব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটু টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশি বার করলেন। আজ 17 দিন এটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, বাঁশি কি হবে মামা? ছেঁড়া পামশুতে পা ঢুকোতে ঢুকোতে মামা বললেন, বেচে দিয়ে আসবো। তার মানে? যতীন মামা ম্লান হাসি হেসে বললেন, তার মানে ডাক্তার বোসকে আর একটা কল দিতে হবে। বললাম, বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যা চেষ্টা। আমার মেজো মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন। যতীন মামা একটি পয়সা নেননি। বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাঁশি। মামা ফিরে দাঁড়ালেন। বললে, তুমি কিনবে ভাগ্নে? বেশ তো। বললাম, কত দাম? বললেন, 135-এ কিনেছি, 100 টাকা দেব। বাঁশি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড এই যা। বললাম, আপনি না সেদিন বলেছিলেন মামা, এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়, অনেক বেছে আপনি কিনেছেন, আমি 135-ই আপনাকে দিয়ে ওটা কিনব। যতীন মামা বললেন, তা কি হয়, পুরনো জিনিস। আমি বললাম, আমাকে কি জোর চোর পেলেন মামা? আপনাকে ঠকিয়ে আমি কম দামে বাঁশি কিনব? পকেটে 10 টাকা 3টে নোট ছিল। বার করে মামার হাতে দিয়ে বললাম, 30 টাকা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসব। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখবার সাধ্য হলো না। যতীন মামা ডাকলে, ভাগ্নে। ফিরে তাকালাম। যতীন মামা হাসবার চেষ্টা করে বললেন, খুব
বেশি কষ্ট হচ্ছে ভেবো না, বুঝলে ভাগ্নে? আমার চোখে জল এলো। তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম। মামির ঘুম ভাঙেনি, জানতেও পারল না যে রক্তপিপাসু বাঁশিটা ঝলকে ঝলকে মামার রক্ত প্রাণ করেছে। আজ আমি সেই বাঁশিটাই কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা, এই যে বালির বাঁধ, একটা বাঁশি গেল আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাওয়ার বেদনাটাই পেলেন। বিকেলে বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাবার সময় বাঁশিটা নিয়ে যেও। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, থাক না এখন কদিন, এত তাড়াতাড়ি কিসে? যতীন মামা বললেন, না, পরের জিনিস আমি বাড়িতে রাখি না। বুঝলাম পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের ওপর থাকা আর সহ্য হবে না। বললাম, বেশ মামা, তাই নিয়ে যাবখন। মামা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ নিয়েই যেও, তোমার জিনিস এখানে ফেলে রাখবে কেন? 19 দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামার টুলটা বিছানার কাছে টেনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তার রোগ শীর্ণ ঝরা ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বললেন, ওগো, আমি বোধহয় আর বাঁচব না। যতীন মামা বললেন, তা কি হয় অতসী, তোমায় বাঁচতেই হবে, তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। মামি বললে, বালাই, বাঁচবে বই কি, দেখো আমি যদি নাই বাঁচি আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললেন, রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও, তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও যে আমার শান্তি থাকবে না, রাখবে আমার কথা? মামা বললেন, তাই হবে অতসী, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। মামি শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের ওপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুঝল। আমি বুঝলাম যতীন মামা আজ তার রোগ শয্যাগতা অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অতি মৃদুস্বরে উচ্চারিত ওই কথা কটি, তুমি ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না। অন্য না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি। অতসী মামিও জানে ওই কথা কটির পেছনে কতখানি জোর আছে। বাঁশি বাজবার জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবে না। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠল। যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেল সেদিন মামা হেসে বললেন, কি গো, বাঁচবে না বললে? অমনি মুখের কথা কি না, যে চাড়াল খুঁড়োর কাছ থেকে তোমায় ছিনিয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ। আমি বললাম, চাড়াল খুঁড়ো আবার কি মামা? মামা বললেন, তুমি জানো না বুঝি, সে এক দ্বিতীয় মহাভারত। মামি বললেন, গুরু নিন্দা করো না। মামা বললেন, গুরু নিন্দা কি, গুরুতর নিন্দা করব, ভাগ্নেকেও দেখাও না। অতসী তোমার পিঠের দাগটা। মামির বাধা দেওয়ার সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়েই দিলেন। নিজের খুঁড়ো নয়, বাপের পিস্তুত ভাই। মা বাবাকে হারিয়ে 17 বছর বয়স পর্যন্ত ওই খুঁড়োর কাছেই অতসী মামি ছিল। অত বড় মেয়ে, তাকে কিলচল লাগাতে খুঁড়োটির বাধ্য না, আনুষঙ্গিক অন্য সবই তো ছিল। খুঁড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজও পর্যন্ত মামির পিঠে আছে। পাশের বাড়িতেই যতীন মামা বাঁশি বাজাতেন আর আকণ্ঠ মদ খেতেন। প্রায় খুঁড়োর গর্জন আর অনেক রাতে মামি চাপা কান্নার শব্দে তার নেশা ছুটে যেত। নিতান্ত চোটে একদিন মেয়েটাকে নিয়ে পলায়ন করলেন এবং বিয়েও করে ফেললেন। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি ক্ষীণ হাসি হেসে বললেন, তখন কি জানি ও মদ খায়, তাহলে কখনো আসতাম না। মামা বললেন, তখন কি জানি তুমি মাথার রতন হয়ে আটার মতো লেপ্টে থাকবে, তাহলে কখনো উদ্ধার করতাম না। আর মদ না খেলে কি এক ভদ্রলোকে বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বিশ্রী কাজটা করতে পারতাম গো? আমি ভেবেছিলাম বছর খানেক। মামি বললে, যাও চুপ করো,
ভাগ্নের সামনে যা তা বকো না। মামা হেসে চুপ করলেন। মাস 2 পরের কথা, কলেজ থেকে শটান যতীন মামার ওখানে হাজির হলাম। দেখলাম জিনিসপত্র যা ছিল বাঁধা ছাদা হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এসব কি মামা? যতীন মামা সংক্ষেপে বললেন, দেশে যাচ্ছি। দেশে? দেশ আবার আপনার কোথায়? যতীন মামা বললেন, আমার কি একটা দেশও নেই ভাগ্নে, 500 টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। অতসী মামি বললে, হয়তো জন্মের মতো তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে, আমার অসুখের জন্যই এটা হলো। বললাম, তোমার অসুখের জন্য? তার মানে? মামা বললেন, তার মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন, মাঝখানের প্রাচীরটা ভেঙে 2টো বাড়ি এক করে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম, এত কাণ্ড করলে মামা, আর আমাকে একবারও জানালে না পর্যন্ত? কবে যাওয়া ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজ রাত্রে ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙালে ভাগ্নে, জানো না বুঝি? বলে মামা হাসলেন। অবাক মানুষ, এমন অবস্থায়ও হাসি আসে? গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আসি যতীন মামা, আসি মামি, বলে দরজার দিকে অগ্রসর হলাম। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললে, লক্ষ্মী ভাগ্নে, রাগ করো না, আগে থাকতে তোমাদের খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনেই ব্যথা পেতে। যে ভাগ্নে তুমি, কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে, তার ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার উপর বসে বললাম, আজ যদি না আসতাম একটা খবরও তো পেতাম না, কাল এসে দেখতাম বাড়িঘর খাঁকা করছে। যতীন মামা বললেন, আরে রাম, তোমাকে না বলে কি যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে, কলেজ থেকে বাড়ি ফিরলেই খবর পেতে। বাড়ি আর গেলাম না, শিয়ালদা স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কি করেই কাটলো, কারোর মুখে কোনো কথা নেই। যতীন মামা কেবল মাঝে মাঝে 2-1টা হাসির কথা বলছিলেন এবং হাসাচ্ছিলেনও, কিন্তু তার বুকের ভেতর যে কি করছিল সে খবর আমার অজ্ঞাত থাকেনি। গাড়ি ছাড়বার ঘন্টা বাজলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। এবার যতীন মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, আর বোধহয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষেও সম্ভব হলো না। জানলা দিয়ে মুখ বার করে মামি ডাকলে, শোনো। কাছে গেলাম। মামি বললে, তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই, পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা দিয়ে এসো। আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না, জমির ভারী ক্ষতি হয়ে গিয়েছে, যেও কেমন ভাগ্নে? আমি চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। ঘাড় নেড়ে জানালাম, যাব। বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। যতক্ষণ গাড়ি দেখা গেল অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরে লাল সবুজ আলোকবিন্দুর ওপারে যখন একটা চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল, তখন ফিরলাম। চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। মানুষের স্বভাবই এই, যখন যে দুঃখটা পায় সেই দুঃখটাকেই সকলে বড় করে দেখে। নইলে কে ভেবেছিল যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদে 21 বছর বয়সে আমার 2 চোখে জলে ভরে গিয়েছিল? সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের এক কোণে সংসারের সহস্র আবর্জনার তলে চাপা পড়ে যাবেন। জীবনে অনেকগুলি ওলটপালট হয়ে গেল। যথাসময় ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার স্বর্গ সুখ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে 80 টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলে একটা ছোট বাড়ি ভাড়া করে উঠে গেলাম। মাঠ কাঁদা কাটার গলে একটা বিয়েও করে ফেললাম। প্রথম সমস্ত পৃথিবীটাই যেন তেতো লাগতে লাগলো। জীবনটা বিস্বাদ হয়ে গেল। আশা আনন্দের এতটুকু আলোড়ন ভেতরে খুঁজে পেলাম না।
তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। নতুন জীবনে রসের খোঁজ পেলাম। জীবনে জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? জীবনে যখন এসব বড় বড় ঘটনা ঘটছে তখন নিজেকে নিয়ে আমি এমন ব্যাপৃত হয়ে পড়লাম যে কবে এক যতীন মামা আর অতসী মামির স্নেহ পরম সম্পদ বলে গ্রহণ করেছিলাম সে কথা মনে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল। 7 বছর পর আজ কচ্ছিৎ কখনো একটা অস্পষ্ট স্মৃতির মতো তাদের কথা মনে পড়ে। মাঝে একবার মনে পড়েছিল যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর 3 পরে। সেবার ঢাকা মেলে কলিশন হয়। মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে খুব ঘা লেগেছিল, সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসবো, কিন্তু হয়নি। সেদিন আপিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে যতীন মামার দেশের ঠিকানা একটা পত্র লিখে দিয়ে এইভাবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়। পৃথিবীতে যতীন্দ্রনাথ রায়ের তো অভাব নেই। সে চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরও 4টে বছর কেটে গেছে। আমার ছোট বোন বিনারও বিয়ে হয়েছিল ঢাকায়। পুজোর সময় বিনাকে তারা পাঠালে না। অঘ্রাণ মাসে বিনাকে আনতে ঢাকা গেলাম, কিন্তু আনা হলো না। গিয়ে দেখি বিনার শাশুড়ির খুব অসুখ। আমি যাবার আগের দিন হু হু করে জ্বর এসেছে। ডাক্তার আশঙ্কা করেছেন নিউমোনিয়া। ছুটি ছিল না, ক্ষুণ্ণ হয়ে একাই ফিরে এলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। 2টি মাত্র ভদ্রলোক, এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একটি স্ত্রীলোক, খুব সম্ভবত এদেরই একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্ত অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের উপর চাদর বিছিয়ে বিছানা করলাম। বালিশ ঠেসান দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্র বার করে ওপেনহেমের ডিটেকটিভ গল্পে মনোসংযোগ করলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল এবং পরের স্টেশনে থামল, আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোরাত পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোরাদের পর ছোটোখাটো স্টেশনগুলি বাদ দেয় এবং গতিও কিছু বাড়ায়। গোয়ালন্দের পর গোটা 3 স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রীলোকটি কিন্তু তেমনভাবেই বসে রইলেন। ব্যাপার কি? একে ফেলেই দেখছি সব নেমে গেলেন। এমন অন্যমনস্ক তো আগে কখনো দেখিনি। ছোটোখাটো জিনিসই মানুষের ভুল হয়, কিন্তু একটা আস্ত মানুষ, তাও একজনের অর্ধাঙ্গ, তাকে আবার কেউ ভুল করে ফেলে যায় নাকি? জানলা দিয়ে দেখলাম পিছনে দিকপাত না করে তারা স্টেশনে গেট পার হচ্ছেন। হয়তো ভাবছেন চিরদিনের মতো আজও স্ত্রীটি তার পিছু পিছু চলছে। চেঁচিয়ে বললাম, মশাই, ও মশাই, শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন। বাঁশি বাজে গাড়িও ছাড়ল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে ইনি কি একাই চলেছেন নাকি? বাঙালির মেয়ে নিশ্চয়ই। র্যাপার দিয়ে নিজেকে ঢাকবার কায়দা দেখে সেটা বোঝা যায়। বাঙালির মেয়ে এই রাত্রিবেলা নিঃসঙ্গে যাচ্ছে, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, দেখুন, শুনছেন? সাড়া নেই। বললাম, আপনার সব সঙ্গীরা সব নেমে গেছেন, শুনছেন? এইবার আলোয়ানের পোটলাটা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বার হলো দেখেই আমি চমকে গেলাম। কিছু নেই, সেই মুখের কিছুই এতে নেই। আমার অতসী মামির মুখের সঙ্গে এই মুখের অনেক তফাৎ, কিন্তু তবু আমার মনে হলো এ আমার অতসী মামি। মৃদু হেসে বললে, গলা শুনেই মনে হয়েছিল এ আমার ভাগনার গলা, কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতে ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। আমি সবিস্ময়ে বললাম, অতসী মামি? মামি বললে, খুব বদলে গেছি না? মামি সিঁথিতে সিঁদুর নেই,
কাপড়ে পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না। 4 বছর আগে ঢাকা মেলের কলিশনে মৃতদের তালিকায় একটি অতি পরিচিত নামের কথা মনে পড়ল। যতীন মামা তবে সত্যিই নেই? আস্তে আস্তে বললাম, খবরের কাগজে মামার নাম দেখেছিলাম মামি। বিশ্বাস হয়নি, সে আমার যতীন মামা। একটা চিঠি লিখেছিলাম, পাওনি? মামি বললে, না। তারপরেই আমি ওখান থেকে 2-3 মাসের জন্য চলে যাই। বললাম, কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় একটা খবর দিলে না কেন মামি? মামি চুপ করে রইল। ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? মামি বললে, তা নয়, কিন্তু খবর দেওয়ার কি হতো? যা হবার তা তো হয়েই গেল। বাসিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজমামার কাছে তোমার কথাও সব শুনলাম। আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না। জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসতে। চুপ করে রইলাম। বলবার কি আছে? কি নিয়েই বা অভিমান করব? খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম। মামি বললে, কি করছো এখন ভাগ্নে? চাকরি। এখন তুমি যাচ্ছ কোথায়? মামি বললে, একটু পরেই বুঝবে। ছেলেপিলে কটি? আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। বললাম, একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে। দেখাবে একবার? কার মতো হয়েছে, তোমার মতো না তার মায়ের মতো? কত বড় হয়েছে? বললাম, 3 বছর চলছে। চলো না আমাদের বাড়ি মামি, বাকি প্রশ্নগুলোর জবাব নিজের চোখেই দেখে আসবে। মামি হেসে বললে, গিয়ে যদি আর না নড়ি? বললাম, তেমন ভাগ্য কি হবে? কিন্তু সত্যি কোথায় চলেছ মামি? এখন থাকো কোথায়? মামি বললে, থাকি দেশেই। কোথায় যাচ্ছে একটু পরেই বুঝবে। ভালো কথা, সেই বাঁশিটা কি হলো ভাগ্নে? এইখানেই আছে। এইখানে? এই গাড়িতে? বললাম, আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম। সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে। সবাই নাকি শুনতে চেয়েছিল। মামি বললে, তুমি বাজাতে জানো নাকি? বার করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বার করতেই মামি ব্যগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম। মাঝখানে এর চেয়ে বড় শত্রু আমার ছিল না। আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে। শেষ 3টে বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন। আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন। শেষ কটা বছর এত মনকষ্ট ভোগ করতে হতো না। বাঁশির অংশগুলি লাগিয়ে মামি মুখে তুলল। পরক্ষণই ট্রেনে ঝমঝমানি ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুণীর হাতে স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরে জাল বুনে চলল। আমার বিস্ময়ের সীমা রইল না। এ তো অল্প সাধনার কাজ নয়। যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চক্ষু ধীরে ধীরে নিমিলিত হয়ে গেল। তার দিকে চেয়ে ভবানীপুরের একটা ক্ষুদ্র বাড়ির প্রদীপের স্বল্পালোকে বারান্দার দেয়ালে ঠেস দেওয়া এক সুর সাধকের মূর্তি আমার মনে জেগে উঠল। মাঝে 7টা বছর কেটে গেছে। যতীন মামার যে অপূর্ব বাঁশির সুর একদিন শুনেছিলাম, সে সুর মনের তলে কোথায় হারিয়ে গেছে।
আজ অতসী মামির বাঁশি শুনে মনে হতে লাগলো সেই হারিয়ে যাওয়া সুরগুলি যেন ফিরে এসে আমার প্রাণে মৃদু গঞ্জন শুরু করে দিয়েছে। একসময় বাঁশি থেমে গেল। মামির একটা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ল, আমারও। কতক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এই কথাটাও তো গোপন রেখেছিলে। মামি বললে, বিয়ের পর শিখিয়েছিলেন। বাঁশি শিখবার কি আগ্রহী ছিল তখন আমার। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেই দিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পর আবার বাজালাম। মনে হয়েছিল বুঝি ভুলে গেছি। ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়ালো। মামি জানলা দিয়ে মুখ বার করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখ ঢুকিয়ে বলল, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশনে কেন? মামি বললে, আজ কত তারিখ জানো? বললাম, 17ই অঘ্রাণ। মামি বললে, 4 বছর আগে আজকের দিনে বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অঘ্রাণ ঢাকা মেলে কলিশন হয়েছিল। সেদিনও এমনি সময়ে ঢাকা মেলটির মতো সেই গাড়িটাও শত শত নিশ্চিত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললে, সামনে স্টেশনের অল্প ওদিকে লাইনের ধারে কঠিন মাটির উপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে চাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকু মূল্য নেই। হঠাৎ জানলার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বলে উঠল, ওই ওই ওখানে দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে উঠেছেন। একটু জলের জন্যই হয়তো। মাগো, আমি তখন কোথায়? মুখে হাত ঢেকে মামি ভেতরে বসে পড়ল। ধীরে ধীরে গাড়িখানা স্টেশনের ভেতর ঢুকলো। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমি তোমার সঙ্গে যাব। মামি বললে, না। বললাম, এই রাত্রে তোমাকে একলা যেতে দিতে পারবো না মামি। মামির চোখ জ্বলে উঠল। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে। অবুঝ হইও না। গাড়ি দাঁড়ালো। বাঁশিটা তুলে নিয়ে মামি বললে, এটা নিয়ে গেলাম ভাগ্নে। এটার ওপর তোমার চেয়ে আমার দাবি বেশি। দরজা খুলে অতসী মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার বাঁশি বাজিয়ে গাড়ি ছাড়ল। খোলা দরজাটা একটা করুণ শব্দ করে আছড়ে বন্ধ হয়ে গেল।